আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীবৃন্দ। তো আজকে আমার ফাইনাল রিভিশন ব্যাচের চতুর্থ ক্লাস এবং এই চতুর্থ ক্লাসটি আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব। এবং এই অধ্যায়টা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য কিন্তু ভাই অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় কিন্তু ভাই একটা সৃজনশীল আসে। ঠিক আছে, তার মানে এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছে এই অধ্যায়টা কঠিন লাগে। হ্যাঁ, তাই অনেকে এটা স্কিপ করে। স্কিপ করা যাবে না, কারণ এটা থেকে তুমি একটা সৃজনশীল কি শিওর পাবা, এবং এটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার সৃজনশীল আর মিস হবে না। হ্যাঁ, তাই তুমি এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, দেখবা এই অধ্যায়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে চলো শুরু করি। দেখো, তুমি যখন এই অধ্যায়টা খোলার প্রথমে যে টপিকটা পাবা সেটা হচ্ছে ভাইয়া কাজ। কাজ কি? আমরা তো মনে করি যে দারোয়ান বসে আছে একটা জায়গায়, সেটা মনে করি কাজ। কিন্তু আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় এটা কাজ না। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ কি ভাইয়া? পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে যে তুমি কোনো বস্তুকে, ধরো এটা একটা বস্তু, ঠিক আছে, এটা একটা বস্তু, তুমি এই বস্তুটাকে যদি বল প্রয়োগ করো, ঠিক আছে, বল প্রয়োগ করো, বল তো আমরা বুঝছি নাকি, তৃতীয় অধ্যায়ে পড়ছি না আমরা। তুমি এই বস্তুটাকে বল প্রয়োগ করে যদি এস দ্রুত অতিক্রম করে বস্তুটা, ধরো এখান থেকে বল প্রয়োগ করছো, এখান থেকে বল প্রয়োগ করছো, এটা এখান পর্যন্ত আসছে, তার মানে কি বস্তুটা কি এতটুকু সরণ হয়েছে না? সরণ, এতটুকু সরণ না? হ্যাঁ, এতটুকু সরণ। সরণ কি দিয়ে প্রকাশ করা হয়? এস দিয়ে প্রকাশ করা হয়। তার মানে কাজ হচ্ছে যে কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করে যদি বস্তুটি এস দ্রুত অতিক্রম করে এখান থেকে এখানে আনছো, ঠিক আছে, এস দ্রুত অতিক্রম করে অর্থাৎ সরণ হয়, বস্তুটি সরণ হয়েছে না, বা এখান থেকে এখানে আসছে, তার মানে যতটুকু আসছে সামনে আসছে ততটুকু হচ্ছে সরণ। তার মানে যতটুকু সরণ হয়, যদি সরণ হয় তাহলে সেটাকে কাজ বলা হয়। ঠিক আছে, তাহলে ডব্লিউ যদি কাজ হয়, ডব্লিউ যদি ওয়ার্ক, কাজ বলা হয়, কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কাজ ডব্লিউ সমান সমান কি হবে ভাইয়া? এফ এস। এফ এস হবে না? হ্যাঁ, এটা কি মুখস্থ করার জিনিস? মুখস্থ করার জিনিস না। যদি কোনো বস্তুকে এফ বল প্রয়োগ করায়, যদি বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে অথবা সরণ হয়, অথবা বস্তু যে সরণ হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে কাজ। মানে কোনো বস্তু নিয়ে তুমি যদি দাঁড়ায় থাকো এক জায়গায়, তাহলে এটা কাজ হবে না, কারণ সরণ হইতেছে না। এবং যখন এই বস্তুটা সরণ হবে, ঠিক আছে, ধরো আমি এই বইটা আমি কি ধাক্কা দিয়ে বল প্রয়োগ করে সামনে নিলাম, তার মানে বস্তুটা আগে এখানে ছিল, তারপর এখানে আসছে, তার মানে বস্তুটা কি একটু সামনে আগাইছে, তার মানে সরণ হয়েছে। যদি সরণ হয় তাহলেই সেটাকে কাজ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে কাজের সূত্রটা কি ভাই? ডব্লিউ সমান সমান এফ এস। বুঝতে পারছো? ওকে, এখন কাজের একক কি ভাইয়া? দেখো তো, কাজের একক কি? কাজের একক কি বলো? বলের একক কি? বল হচ্ছে এম এ, হ্যাঁ, এবং এস হচ্ছে এস সরণ। তাহলে এম এর মাত্রা কি? এম এর মাত্রা হচ্ছে এম, আর ত্বরণের মাত্রা কি ভাইয়া? এল টি ইনভার্স টু, এবং এস এর হচ্ছে দূরত্বের মাত্রা হচ্ছে এল। ঠিক আছে, তাহলে এটা কি হইতেছে ভাইয়া? এম এল টু, এম এল টু টি ইনভার্স টু, এটা হচ্ছে কি ভাইয়া? কাজের মাত্রা। কাজের মাত্রা কি ভাইয়া? এম এল টু টি ইনভার্স টু। খুব ইজি না? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, তোমার যদি আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ভাই ডব্লিউ সমান সমান এফ এস কস থিটা। এফ এস কস থিটা, ঠিক আছে। এখন থিটার মান যদি দেওয়া থাকে, অথবা তুমি একটা বস্তুকে দেখো, তুমি একটা বস্তুকে এইভাবে তুমি বল প্রয়োগ করলা, তাহলে বস্তুটা কি এভাবে গেছে নাকি? সেটার ভূমির সাথে কি কোণ উৎপন্ন করছে? এই যে এ কোণটা উৎপন্ন করছে না, থিটা কোণ। হ্যাঁ, তার মানে এভাবে যদি আসে প্রশ্নের মধ্যে, তাহলে থিটার মান দেওয়া থাকবে, তাহলে তুমি ডব্লিউ সমান সমান এফ এস কস থিটা এই সূত্র বসাইবে। বুঝতে পারছো? ওকে, এখন তুমি, এখন হচ্ছে পরের টপিক। পরের টপিকটা কি ভাইয়া? শক্তি। শক্তি কি ভাইয়া? শক্তি সংজ্ঞা বইয়ের মধ্যে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে ভাইয়া যে কাজ করার সামর্থ্য। শক্তি কি ভাইয়া? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার যে সামর্থ্য আর কি, কাজ করার সামর্থ্যকে, কাজ করার সামর্থ্যকে কি বলে ভাইয়া? শক্তি বলে। এখন ধরো যে তুমি একটা বস্তুকে কি এক বল প্রয়োগ করলা, ধাক্কা দিলা, ঠিক আছে, এই বস্তুটাকে তুমি কি ধাক্কা দিলা। এখন বস্তুটা কি হয়েছে ভাইয়া? বস্তুটা কি সামনে গেছে নাকি? সামনে গেছে না ভাইয়া?
হ্যাঁ, আচ্ছা, এখন তুমি যে বস্তুটাকে এক বল প্রয়োগ করলা, ঠিক আছে, বস্তুটি কি এক বল প্রয়োগ করা বস্তুটা কি সরণ হয়েছে, সরণ হয়েছে, তার মানে এখানে কি কাজ হয়েছে, কাজ হয়েছে না, কাজ হয়েছে। তাহলে দেখো তুমি বস্তুকে যখন ধাক্কা দিছো, এক বল প্রয়োগ করছো, ঠিক আছে, বস্তুটির যে পরিমাণ কাজ হয়েছে, বস্তুর যে পরিমাণ কাজ হয়েছে, বস্তুর মাঝে কিন্তু যে সেই পরিমাণ শক্তি কি শক্তি ব্যবহার করা হয়েছে, বুঝছো? মানে তুমি যে একটা বল প্রয়োগ করছো, তুমি একটা শক্তি প্রয়োগ করছো না, তুমি একটা বল যে বল প্রয়োগ করছো বস্তুর মধ্যে, তুমি এই বলটা কিসের জন্য, এই বলটা কি তুমি যে পরিমাণ কাজ করছো এই বল প্রয়োগ করে, ঠিক সেই পরিমাণ কাজ এই বস্তুটার মধ্যে কি সেই পরিমাণ তোমার শক্তি বস্তুটার মধ্যে সৃষ্টি হয়েছে, বুঝছো? তার মানে এটা ধনাত্মক কাজ হয়েছে। ধনাত্মক কাজ মানে কি ভাই, যেমন বস্তুটা কি তুমি কি সামনে নিছো, সামনে নিছো বল প্রয়োগ করে, তাহলে মানে কি, তার মানে কি তোমার ধনাত্মক কাজ হয়েছে। তার মানে ধনাত্মক কাজ মানে কি বস্তুটাকে তুমি শক্তি দিয়েছে, যে বস্তুটাকে ধাক্কাছে, তোমার যে শক্তি দেয়, শক্তিটা কি বস্তুর মধ্যে গেছে না ভাইয়া? হ্যাঁ, তার মানে ধনাত্মক কাজ করলে বস্তুর মধ্যে শক্তি দেওয়া হয়, বুঝতে পারছো? এবং যখন তুমি ঋণাত্মক কাজ করবা, ঋণাত্মক কাজ কোনটাকে বলে, যেমন একটা বস্তু তোমার দিকে আসছে, একটা বস্তু তোমার দিকে আসছে, এখন তুমি এটাকে আটকাতে গিয়ে তুমি কি একটু পিছনে গেলা, পেছনে গেলা, ঠিক আছে, তার মানে এটা কি তোমাকে পিছনে নিয়ে গেছে, তার মানে এটা তোমার বস্তুটা তোমাকে পিছনে নিয়ে গেছে, তার মানে তোমার এটা ঋণাত্মক কাজ হয়েছে। মানে কি তুমি বস্তুটা থেকে শক্তি সরিয়ে নেওয়া হয়েছে নাকি, প্রথম কিন্তু তুমি বস্তুটাকে শক্তি দিছো, তার মানে সে সামনে গেছে, এটা হচ্ছে ধনাত্মক কাজ। এবং বস্তুটা যখন তোমাকে বিপরীত দিকে নিয়ে গেছে, পিছনে নিয়ে গেছে, তার মানে তখন কি ঋণাত্মক কাজ হয়েছে, কারণ বস্তুটা তোমাকে শক্তি দিছে, মানে বস্তুটা থেকে শক্তি কি চলে গেছে, সরিয়ে নেওয়া গেছে, এবং সেই শক্তিটা কি তুমিও পাচ্ছ, বুঝতে পারছো? এটা হচ্ছে ঋণাত্মক কাজ, মানে বস্তুকে শক্তি দেওয়া, এটা হচ্ছে ধনাত্মক কাজ, এবং বস্তু থেকে শক্তি সরিয়ে নেওয়া সেটা হচ্ছে ঋণাত্মক কাজ, বুঝতে পারছো? ওকে, এখন হচ্ছে 3 নাম্বার টপিক হচ্ছে ভাই শক্তির বিভিন্ন রূপ। এবং তোমার শক্তির বিভিন্ন রূপ না, শক্তির সাধারণ রূপ হচ্ছে, শক্তির সাধারণ রূপ হচ্ছে ভাই যান্ত্রিক শক্তি। কি শক্তি ভাইয়া? যান্ত্রিক শক্তি। এটা কিন্তু এমসিকিউতে আসে, যান্ত্রিক শক্তি, বুঝতে পারছো? যান্ত্রিক শক্তি। এখন তোমার শক্তির বিভিন্ন রূপের মধ্যে শক্তির সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। এখন শক্তির বিভিন্ন রূপ যখন তুমি খুলবা বইয়ের মধ্যে দেখবা, তখন শক্তির বিভিন্ন রূপের মধ্যে কি আছে ভাইয়া? গতিশক্তি এবং বিভব শক্তি, নাকি? গতিশক্তি এবং বিভব শক্তি। তাহলে এই যে যান্ত্রিক শক্তি, শক্তির সাধারণ রূপ হচ্ছে ভাই যান্ত্রিক শক্তি, এবং এই যান্ত্রিক শক্তির ভিতরে দুইটা শক্তি থাকে, সেটা হচ্ছে ভাই গতিশক্তি, গতিশক্তি এবং কি ভাইয়া? বিভব শক্তি, বুঝতে পারছো? গতিশক্তি এবং বিভব শক্তি। এখন গতিশক্তিটা কি ভাইয়া? গতিশক্তিটা কি? গতির জন্য বস্তুর যে শক্তি হয়, গতির জন্য বস্তুর যে শক্তি হয় তাকে বলা হচ্ছে গতিশক্তি। কিভাবে গতিশক্তিটা কিভাবে কাজ করে দেখো, যদি তুমি একটা বস্তুকে ধরো একটা গতিশীল বস্তু, বুঝতে পারছো? একটা গতিশীল বস্তু, এটা গতিশীল বস্তু, ঠিক আছে, একটা গতিশীল বস্তু, ঠিক আছে, যাচ্ছে, বুঝতে পারছো? একটা গতিশীল বস্তু, তোমার এখানে একটা স্থির বস্তু ছিল, স্থির বস্তু ছিল, একটা গতিশীল বস্তু। কোন গতিশীল বস্তু যদি একটা বস্তু গিয়ে ধাক্কা দেয়, স্থির বস্তুকে ধাক্কা দিয়ে সেটাকে যদি গতিশীল করে ফেলে, সেটা কি যদি গতিশীল করে ফেলে, গতিশীল করে ফেলে, এটাকে যদি গতিশীল করে, তাহলে একটা গতি, এটা হচ্ছে গতিশীল বস্তু, একটা গতিশীল বস্তু যদি আরেকটা বস্তুকে গতিশীল করে, তার মানে এখানে একটা কাজ হয়েছে, কারণ এটাকে যেহেতু গতিশীল করছে, এই গতিশীল বস্তু যেহেতু এটাকে গতিশীল করছে, স্থির ছিল এটা গতিশীল করছে, তার মানে গতিশীল করার কারণে সেটা কি এটাকে সামনে আসছে, তার মানে এখানে স্মরণ হয়েছে, স্মরণ হয়েছে মানে কি তার কাজ হয়েছে, ঠিক আছে? তার মানে এই গতির জন্য যে শক্তি, কাজ হয়েছে মানে এখানে একটা শক্তি আছে, কাজ এবং শক্তি কিন্তু এক, কাজের একক জুল, শক্তি একক জুল, ঠিক আছে? তার মানে যেহেতু এটা স্মরণ করছে, তার মানে কাজ হয়েছে, ঠিক আছে? কাজ হয়েছে মানে কি এখানে একটা শক্তি আছে, ঠিক আছে? তার মানে এই যে গতিশীল ছিল, এই গতির জন্য বস্তুটা যে শক্তি হয়েছে, এটাই হচ্ছে ভাইয়া গতিশক্তি। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। এখন গতিশক্তির একক, গতিশক্তি কি ভাইয়া? গতিশক্তির সূত্র কি ভাইয়া? টি সমান সমান টি সমান সমান হাফ এম বি স্কোয়ার, এম বি স্কোয়ার, বুঝতে পারছো? আচ্ছা, জাস্ট এখন এতটুকু মনে রাখো। এবং তারপর হচ্ছে ভাই বিভব শক্তি। বিভব শক্তি কি ভাইয়া? বিভব শক্তিকে বলা হয় হচ্ছে ভাইয়া তোমার সঞ্চিত শক্তি। বিভব শক্তিকে বলা হয় কি সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি কি ভাইয়া? দেখো, ধরো এটা হচ্ছে একটা স্প্রিং, এটা হচ্ছে একটা স্প্রিং, বুঝতে পারছো? এখন স্প্রিংটাকে যদি তুমি
চাপ দিয়ে ধরে রাখো, চাপ দিয়ে ধরে রাখো, ঠিক আছে, চাপ দাও, তখন কি হবে, স্প্রিংটা এইখানে সব স্প্রিংটা কি একসাথে হবে এই জায়গায় নাকি? তার মানে দেখো, তাহলে আমরা যে শক্তিটা প্রয়োগ করলাম, এই যে শক্তিটা প্রয়োগ করলাম এতটুকু পর্যন্ত, এই শক্তিটা ভাইয়া কোথায় গেল? শক্তিটা কোথায় গেল? শক্তিটা কি এইখানে এসে কি সবগুলো শক্তি কি জমা হয়েছে না, মানে সঞ্চিত হয়েছে, সঞ্চিত মানে জমা হয়েছে, সঞ্চিত জমা হয়েছে না ভাইয়া? তার মানে শক্তি হচ্ছে এই জায়গায় সবটা, বুঝতে পারছো? তার মানে এই যে সঞ্চিত শক্তি হয়েছে না ভাইয়া, এই সঞ্চিত শক্তি কি বলা হচ্ছে ভাইয়া? বিভব শক্তি, বুঝতে পারছো? এখন তুমি এতটুকু এনে এখানে যদি তুমি একটা বস্তু রাখো, এখানে যদি তুমি একটা বস্তু রাখো, হ্যাঁ, এখানে একটা বস্তু রেখে তুমি যদি এটাকে ছেড়ে দাও, তাহলে এটা কি গতিশীল করে ফেলবে না? এটা গতিশীল করে ফেলবে না? হ্যাঁ, তাহলে এটা যদি গতিশক্তি না হয়, তাহলে এটা কি শক্তি? এটা হচ্ছে বিভব শক্তি। তার মানে বিভব শক্তি হচ্ছে ভাই সঞ্চিত শক্তি, ঠিক আছে? এই যে এই ধরনের শক্তিকে বিভব শক্তি বলা হয়। যে সঞ্চিত শক্তি আছে না, এই একটা কিন্তু জমে গেছে, বুঝতে পারছো? এই অতটুক ছিল, তুমি শক্তি প্রয়োগ করে একদম কি সাথে একেবারে এই জায়গায় না বলছো সবগুলাকে নাকি? তার মানে এই জায়গায় যে একটা এই শক্তিটা কোথায় গেল? শক্তিটা সবটা এটার ভিতরে না, যেমন এটা ছেড়ে দাও তাহলে শক্তিটা প্রয়োগ হবে, বুঝতে পারছো? তাহলে এই ধরনের সঞ্চিত শক্তিকে বলা হচ্ছে ভাইয়া তোমার বিভব শক্তি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবং লাস্ট পর্যায়ে তোমাদের এই গতিশক্তি এবং বিভব শক্তি সম্পর্কে কিছু তোমার ম্যাথ পড়াবো, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে বেসিক, বুঝতে পারছো? আগে বেসিক গুলা তোমাকে একটু ক্লিয়ার করি। তারপর হচ্ছে ভাইয়া শক্তির বিভিন্ন উৎস। শক্তির বিভিন্ন উৎস কি ভাইয়া? শক্তির বিভিন্ন উৎসের মধ্যে তুমি পাবা হচ্ছে তোমার শক্তির শক্তির বিভিন্ন বিভিন্ন উৎস। শক্তির বিভিন্ন উৎসের মধ্যে আছে হচ্ছে ভাইয়া অনবায়নযোগ্য, অনবায়নযোগ্য উৎস, অনবায়নযোগ্য, অনবায়নযোগ্য, আর হচ্ছে নবায়নযোগ্য, আর হচ্ছে নবায়ন, অনবায়নযোগ্য শক্তি, আর হচ্ছে নবায়নযোগ্য শক্তি, বুঝতে পারছো? অনবায়নযোগ্য শক্তি কোনগুলা ভাইয়া? যেমন কয়লা, কয়লা, গ্যাস, ঠিক আছে, কয়লা, গ্যাস, আরো কিছু আছে, কি কি আছে ভাইয়া? দেখো তুমি যদি বইটা খুলো তাহলে দেখতে পারবা যে তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার, বুঝতে পারছো? এগুলো হচ্ছে অনবায়নযোগ্য গ্যাস। অনবায়নযোগ্য গ্যাসগুলা কোনগুলা? যেগুলা এক সময় ফুরিয়ে যাবে, যে সময় যেগুলো এক সময় কি ভাইয়া ফুরিয়ে যাবে, এবং যেটা তোমার আহ প্রাকৃতিক ভাবে তৈরি আর কি, এগুলো তো প্রাকৃতিক ভাবে তৈরি, ঠিক আছে, প্রাকৃতিক ভাবে তৈরি যেগুলো হচ্ছে অনবায়নযোগ্য, এবং এগুলো কি এক সময় ফুরিয়ে যাবে, তেল, কয়লা, গ্যাস এগুলো কি ফুরিয়ে যাবে না ভাইয়া? ফুরিয়ে যাবে, ঠিক আছে, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এবং নবায়নযোগ্য শক্তিগুলা কোনো সময় ফুরাবে না, ঠিক আছে, যেমন কি, যেমন জলবিদ্যুৎ, ঠিক আছে, যেমন জল থেকে যেগুলা বিদ্যুৎ উৎপন্ন করা হয়, আমরা তো দেখছি অনেক জায়গায় নাকি, এটা আমরা জানি। তার মানে এইটা কি কোনো সময় শেষ হবে? কোনো সময় শেষ হবে? শেষ হবে না, এগুলো হচ্ছে অফুরন্ত। এবং সৌর বিদ্যুৎ আমরা সবাই দেখছি, সৌর বিদ্যুৎ অনেকেই ব্যবহার করে, সূর্য থেকে ব্যবহার করে না, সূর্য থেকে যে আলো এটা থেকে ব্যবহার করে, তাহলে এটা কি কোনো সময় ফুরাবে? ফুরাবে না, তার মানে এটা হচ্ছে ভাই অফুরন্ত। তাহলে এই নবায়নযোগ্য শক্তি হচ্ছে অফুরন্ত, এবং এগুলো হচ্ছে ভাই কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, বুঝতে পারছো? এবং এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে, এবং এটা ফুরিয়ে যাবে অনবায়নযোগ্য শক্তিগুলো, এবং নবায়নযোগ্য শক্তিগুলো হচ্ছে ফুরাবে না, এবং এটা কি কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। এবং জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি, ঠিক আছে, এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো যে শক্তির নিত্যতা, শক্তির নিত্যতা ও রূপান্তর, শক্তির নিত্যতা ও রূপান্তর। দেখো শক্তির নিত্যতাটা কি আগে বুঝো। যে একটা বস্তু, তুমি একটা বস্তুকে, তুমি একটা পাথরকে উপরে তুললা, ঠিক আছে, উপরে তুললা, তুমি যখন উপরে তুলতেছো তখন কিন্তু এটা কি এটার মধ্যে বিভব শক্তি হয়েছে, উপরে যখন এতটুকু তুলছো তার মানে শক্তি আর কি সঞ্চিত হয়েছে না ভাইয়া? লাস্ট পর্যায়ে তো সঞ্চিত হয়েছে এতটুকু, তুমি তুললা, তোমার পাথরটাকে তুললা, এতটুকু পর্যন্ত তুললা, তার মানে এটা কি সঞ্চিত শক্তি। আর সঞ্চিত শক্তি হলে এটাকে কি বলা হয়? বিভব শক্তি। বিভব শক্তি তো সঞ্চিত হয় নাকি? আচ্ছা, তাহলে তুমি যখন উপরে তুললা তখন এটা কি, এটা কোন শক্তি? বিভব শক্তি, বুঝছো? ঠিক আছে, কারণ উপরে যখন তুমি যখন একটা বলকে যখন তুমি উপরে নিক্ষেপ করবা তখন একটা এই বলটা কি এক সময় কি থেমে যাবে, থেমে গেলে কি হবে ভাইয়া? বেগ সমান সমান শূন্য হবে। কারণ আমরা গতিশক্তি সূত্র কি জানি? হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। এখন হাফ এম বি স্কোয়ার কি বি শূন্য, তাহলে এটা সবগুলো মান কি শূন্য হয়ে যাবে না? তার মানে এখানে কি গতিশক্তি আসবে? আসবে না, তার মানে কোন শক্তি আসবে? এখানে হচ্ছে বিভব শক্তি হবে, বুঝতে পারছো? তার মানে কোন বল যদি তুমি উপরে দিবা তখন এটার মধ্যে কি বিভব শক্তি থাকে, বুঝতে পারছো? এবং বলটা যখন নিচে পড়তে থাকে তখন হচ্ছে বা গতি শক্তি কাজ করে, মনে রাখবা কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। এগুলা আমি যখন পড়াবো লাস্ট পর্যায়ে একটা তোমার তোমার সবগুলা ম্যাথ একটু সলভ করে দিব, তখন তুমি বুঝবা
ঠিক আছে? এই গতিশক্তি বিভব শক্তি যদি বুঝে থাকো তাহলে তোমার ম্যাথটা কি সহজেই বুঝতে পারবা। ঠিক আছে? তার মানে উপরে যখন দিবা তখন হচ্ছে বিভব শক্তি কাজ করবে, এবং যখন নিচে পড়বে তখন কি গতিশক্তি কাজ করবে। আস্তে আস্তে বিভব শক্তি কমতে থাকবে এবং গতিশক্তি বাড়তে থাকবে, এবং পড়ার আগ মুহূর্তে গতিশক্তি সর্বোচ্চ হবে, এবং যখন পড়ে যাবে তখন তার কোনো শক্তি থাকবে না। শক্তি থাকবে? শক্তি থাকবে না। কেন শক্তি থাকবে না? কারণ এই যে একটা পড়ার সময় আমরা কি একটা আওয়াজ শুনি এবং একটা তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? এই যে গতিশক্তিটা, এটা হচ্ছে তাপ, এবং এই যে তোমার তাপ এবং আওয়াজ, এটা দিয়ে কি গতিশক্তিটা ভ্যানিশ হয়ে যায়। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। এখন এই শক্তি নিত্যতা কি, এগুলো আমি কেন বললাম? এগুলো তোমার শক্তি নিত্যতা বোঝানোর জন্য, যে শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না। ঠিক আছে? শক্তিকে সৃষ্টি হইতেছে ভাইয়া, শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না। শক্তি শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত হয়। বুঝতে পারছো? শক্তি কি হয় ভাইয়া? শক্তি হচ্ছে তোমার শুধু শুধু তার রূপ পরিবর্তন করে। যেমন প্রথমে বিভব শক্তি ছিল, তারপর গতি শক্তি, তারপর আবার বেনিশ হয়ে গেছে। ঠিক আছে? তার মানে শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না, শক্তি শুধু তার রূপ কি পরিবর্তন করে। প্রথম বিভব শক্তি ছিল, তারপরে কি হচ্ছে গতি শক্তি। ঠিক আছে? এভাবে শুধু রূপ পরিবর্তন করে। এটাকেই বলা হয় হচ্ছে শক্তির নিত্যতা। যে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি শুধু তার রূপ পরিবর্তন করে। বুঝতে পারছো? এই কারণে আমি এই কথাগুলো বলছিলাম। তার মানে শক্তি নিত্যতা হচ্ছে এটা। বুঝতে পারছো? এবং শক্তির রূপান্তরের মধ্যে তোমার শক্তি নিত্যতা তো বুঝলা। এবং শক্তির রূপান্তরের মধ্যে তোমার কিছু দেওয়া আছে: বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, ঠিক আছে, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, বল। এগুলো তুমি কি তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে ভাইয়া, এগুলো বোঝার মতো কিচ্ছু নাই। ঠিক আছে? এবং যদি স্মার্ট বোর্ড থাকতো তাহলে আমি তোমাকে সবগুলা এখানে লেখা থাকতো, আমি তোমাকে বুঝিয়ে দিতাম। কিন্তু এতগুলো তো লেখা সম্ভব না। বুঝতে পারছো? তাহলে তুমি এগুলো বই থেকে সুন্দরভাবে পড়ে নিবা। তোমার এমসিকিউ এর জন্য কিন্তু অনেক অনেক কাজে লাগবে। বুঝতে পারছো? ওকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভাই বল ও শক্তির সম্পর্ক। বল আর শক্তির সম্পর্ক, তোমার বল ও শক্তির সম্পর্কটা তোমার আইনস্টাইন বলে গেছে। ঠিক আছে? হ্যাঁ, তার যে একটা বই আছে থিওরি অফ রিলেটিভিটি, এটাতে বলা হয়েছে যে বল হচ্ছে, বল এবং শক্তি একই ব্যাপার। ঠিক আছে? যে বস্তুর বল বস্তুর বল আর শক্তি, যে বস্তুর বল আর শক্তি একই ব্যাপার। এবং বল এম কে যদি শক্তিতে রূপান্তর করা যায়, যদি বস্তুর বলকে, ঠিক আছে, এম কে যদি শক্তিতে রূপান্তর করা যায়, তাহলে সেই শক্তি হবে ই। কি কি হবে? যদি কোনো ভরকে শক্তিতে রূপান্তর করা যায় তাহলে সেই শক্তি হবে হচ্ছে ই, এবং এর পরিমাণ হবে হচ্ছে ই সমান সমান এমসি স্কয়ার। বুঝছো? তার পরিমাণ কি হবে? ই সমান সমান এমসি স্কয়ার। এখানে সি কি? সি হচ্ছে ভাই আলোর বেগ, 3 × 10⁸ ms/1। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। তাহলে এটা হচ্ছে ভাইয়া বড় শক্তি সম্পর্কে ই সমান সমান এমসি স্কয়ার। ঠিক আছে? কি বলছে? যে যে বস্তুর বল এবং শক্তি হচ্ছে একই ব্যাপার, এবং বস্তুর বলকে যদি শক্তিতে রূপান্তর করা যায়, বস্তুর বলকে যদি শক্তিতে রূপান্তর করা যায়, তাহলে সেই শক্তি হবে ই, এবং এর পরিমাণ হবে হচ্ছে ভাই ই সমান সমান এম সি স্কয়ার। বুঝতে পারছো? ওকে। এবং তারপরে যে তুমি টপিকটা দেখতে পারতেছো ভাইয়া, সেটা হচ্ছে তোমার ক্ষমতা। ক্ষমতা কি ভাইয়া? ক্ষমতা হচ্ছে যে ক্ষমতা নাকি ক্ষমতা হচ্ছে ভাইয়া কাজের হার। ঠিক আছে? ক্ষমতা হচ্ছে তোমার কাজের হারকে ক্ষমতা বলে আর কি, কাজের হারকে ক্ষমতা বলে। অথবা তুমি আরেকটা জিনিস লিখতে পারো যে একক সময়ে একক সময়ে একক সময়ে কৃত কাজ। ঠিক আছে? একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলা হয়। একক সময় মানে কি? একক সময় মানে টি উপরে, টি নিচে। ঠিক আছে? একক সময় মানে কি? টি নিচে, এবং কৃত কাজ হচ্ছে উপরে, ডব্লিউ। তার মানে পি সমান সমান হচ্ছে কি ভাইয়া? ডব্লিউ/টি। ক্ষমতা পি সমান সমান ডব্লিউ/টি। বা কাজের হার কি? কাজের হার কি আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে পড়েছি যে বেগের হার কি? বেগের হার হচ্ছে তোমার বি মাইনাস ইউ, সরি, বেগের পরিবর্তন হচ্ছে বি মাইনাস ইউ। এবং যখন তুমি বেগের পরিবর্তন হচ্ছে বি মাইনাস ইউ, এবং যখন তুমি বেগের পরিবর্তন হার বলবা তখন তুমি কি টি দিয়ে ভাগ দিবা। হার মানে কি? টি দিয়ে ভাগ। বুঝতে পারছো? তার মানে কাজের হারকে ক্ষমতা বলা হয়। তাহলে পি সমান সমান কি ভাইয়া? ডব্লিউ/টি নাকি? আচ্ছা, এখন দেখো, এখন তুমি যদি পি এর মাত্রা বের করতে চাও, আচ্ছা, তোমার ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট নাকি? ওয়াট। এবং
তোমার ক্ষমতার মাত্রা যদি বের করতে চাও তাহলে কিভাবে বের করবা? ডব্লিউ সমান সমান কি ভাই, কাজের কাজের কি ভাই, এফএস এবং সময় হচ্ছে টি নাকি, মানে এফএস যদি হয় তাহলে বলের মাত্রা কি, বলের মাত্রা কি, বল হচ্ছে এম এ আর সাথে আছে এস, টি সমান সমান এম এর মাত্রা হচ্ছে এম আর ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2 এবং এস এর মাত্রা হচ্ছে এল, ঠিক আছে, এবং টি হচ্ছে টি, বুঝতে পারছো? তাহলে এটা কি হবে, এম এল টু এবং টি এখানে আছে ইনভার্স 2 আর এখানে এটা উপরে গেলে কি হবে, ইনভার্স 1, তার মানে ইনভার্স 3, তাই এম এল টু টি ইনভার্স 3, কত সহজে বের করলাম নাকি, এভাবে তোমরা বের করে ফেলবা। তাহলে ক্ষমতার মাত্রা হচ্ছে ভাইয়া এম এল টু টি ইনভার্স 3, ক্লিয়ার? ওকে, আচ্ছা দেখো, এখন তোমাকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক পড়াবো, সেটা হচ্ছে যে যেগুলো তোমার প্রশ্নের মধ্যে আসে, সৃজনশীলের মধ্যে আসে, বুঝতে পারছো? দেখো, তারপর আমরা কর্মদক্ষতাটা কি পড়বো। দেখো, এটা মনে হচ্ছে, এটা ধরো হচ্ছে ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে ভূমি, এবং এখান থেকে 100 মিটার উচ্চতায়, ঠিক আছে, এখান থেকে 100 মিটার উচ্চতায়, 100 মিটার উচ্চতায় তুমি একটা বস্তু রাখছো, ঠিক আছে, বস্তু রাখছি, বস্তু বরটা হচ্ছে ভাইয়া 2 কেজি, কত কেজি ভাইয়া, 2 কেজি, হ্যাঁ, এবং এই বস্তুটাকে যদি তুমি এইখান থেকে নিচে ফেলে দাও, ঠিক আছে, নিচে ফেলে দাও, তাহলে এটা সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা যদি তুমি এ ধরো, ঠিক আছে, এবং এই যে এখান থেকে তুমি নিচে একদম ফেললা, বুঝতে পারছো, নিচে ফেলে যে নিচে যে ভূমির মধ্যে আসছে এই বিন্দুটাকে তুমি সি ধরো, এবং এ থেকে এইখানে মনে করো অর্ধেক পর্যায়ে, এটা এখানে মনে করো তুমি হচ্ছে বি বিন্দু দেওয়া, ঠিক আছে, বি দেওয়া, বুঝতে পারছো? ওকে, এখন তোমার এটা হচ্ছে তোমার 40 মিটার দেওয়া, বুঝতে পারছো? কত মিটার দেওয়া ভাইয়া, 40 মিটার দেওয়া, হ্যাঁ, তোমাকে এইরকম একটা ডাটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে বা সৃজনশীলের মধ্যে। এখন তোমাকে কি বলতে পারে, যে এক নম্বরে বলতে পারে যে তোমার এ বি সি বিন্দুতে, এ বি সি বিন্দুতে, এ বি সি বিন্দুতে, হ্যাঁ, তোমার এ বি সি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করো। কি শক্তি ভাইয়া, বিভব শক্তি, বিভব শক্তি নির্ণয় করো, বিভব শক্তি নির্ণয় করো, তোমাদেরকে বলতে পারে, হ্যাঁ, বিভব শক্তি নির্ণয় করো। এখন এ বি সি বিন্দুতে কিভাবে বিভব শক্তি নির্ণয় করবা বলো, হ্যাঁ, তাহলে এ বিন্দুতে যদি বিভব শক্তি নির্ণয় করতে চাও, কালি তো একদম শেষ হয়ে যাবে টাস করে, দেখো, এ বিন্দুতে, এ বিন্দুতে বিভব শক্তি, এ বিন্দুতে বিভব শক্তি কি হবে ভাইয়া, হ্যাঁ, বিভব শক্তি বি, এ বিন্দুতে যেহেতু ধরছি তাহলে এ, তাহলে এম জি এইচ না ভাইয়া, এম জি এইচ। এখন এ বিন্দুতে যদি তুমি বিভব শক্তি বের করতে চাও, আমরা কি জানি, যখন উপরে দাও তখন কি এটা বিভব শক্তি হয় না ভাইয়া, বিভব শক্তি হয়। এখন এম এর মান কত ভাইয়া, এম এর মান হচ্ছে ভাই 2 কেজি, হ্যাঁ, এবং জি এর মান হচ্ছে 9.8, এবং এইচ কত ভাইয়া, এইচ কত বলো, এইচ কত, এইচ হচ্ছে এখানে কি 100 মিটার, কারণ এ বিন্দুতে এইচ কত ভাইয়া, উপরে দিছো, উপরে যখন দিচ্ছ এটা কিন্তু বিভব শক্তি, তার মানে এ বিন্দুতে হচ্ছে সে একেবারে সর্বোচ্চ উচ্চতায়, তাহলে এখান থেকে এই বস্তুটার উচ্চতা কত ভাইয়া, 100 মিটার নাকি, 100 মিটার, তাহলে তুমি 100 দিয়ে গুণ দিলা, তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া, দেখো 2 ইন্টু 9.8 ইন্টু কত ভাইয়া 100 হচ্ছে তোমার 1960, বুঝতে পারছো? কত ভাইয়া, 1960। এখন তুমি বি বিন্দুতে বিভব শক্তি বের করবা, তোমার কিন্তু এভাবে অনেক সৃজনশীল আসবে, বি বিন্দুতে বিভব শক্তি, এরকম তুমি দেখবা অহরহ অনেক, অনেক সিকিউ ভাবে পাবা, এমন চিত্র দেওয়া থাকবে। তাহলে বি, বি বিন্দুতে, যেহেতু বি বিন্দুতে এম জি এইচ, এখন এম কত ভাইয়া 2, জি হচ্ছে 9.8, জাস্ট তোমার এইচটা খালি পরিবর্তন হবে, এখানে এইচ কত ভাইয়া, দেখো বি বিন্দুতে বিভব শক্তি যদি বের করতে, বি বিন্দুতে উচ্চতা কতটুকু, এখান থেকে এতটুকু কতটুকু হবে, দেখো এতটুকু যদি 40 মিটার হয় এবং সবে যদি 100 হয়, তাহলে এইচ কিভাবে বের করবা, এইচ কিভাবে, 100 থেকে যদি 40 বাদ দাও, 100 থেকে যদি ভাইয়া 40 বাদ দাও, তাহলে কি পাবা, 60 পাবা, তার মানে এটা হচ্ছে 60, হ্যাঁ, বি বিন্দু পর্যন্ত উচ্চতা কত ভাইয়া, 60, হ্যাঁ, এই যে 60 দিলাম, বুঝতে পারছো? এবং এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত পাবা, দেখো 2 ইন্টু 9.8 ইন্টু 16, 1176, ঠিক আছে, 1176, বুঝতে পারছো? এখন যদি তুমি সি বিন্দুতে বিভব শক্তি বের করতে চাও, সি বিন্দুতে বিভব শক্তি বের করতে চাও, সি বিন্দুতে বিভব শক্তি, সি বিন্দুতে বিভব শক্তি, সি বিন্দু বিভব শক্তি কি ভাইয়া, বি সমান সমান এম জি এইচ, সেম সূত্র, এম জি এইচ,
এম হচ্ছে 2, জি হচ্ছে 9.8 এবং সি বিন্দুতে এবার বুঝো সি বিন্দুতে বিভব শক্তি এর উচ্চতা কত? সি বিন্দুতে কি উচ্চতা একদম শূন্য না ভাইয়া? সি বিন্দুতে একদম শূন্য। তার মানে তোমার এটা যদি শূন্য দিয়ে গুণ করো তাহলে তো শূন্যই হবে। শূন্য হবে না ভাইয়া? হ্যাঁ, অবশ্যই শূন্য হবে। এখন তোমার এ বি সি বিন্দুতে বিভব শক্তি আমরা এই সাইডে লিখে দিই, আমাদের একটা কাজে লাগবে, দেখবা 1960, ঠিক আছে, বি এ, আর বি তে হচ্ছে তোমার 1176 এবং সি বিন্দু হচ্ছে শূন্য। বুঝতে পারছো? এটা হচ্ছে বিভব শক্তি। এখন যদি তোমাকে বলা হয় যে তোমাকে আরেকটা বলতে পারে যে এ বি বিন্দুতে এ বি সি বিন্দুতে গতি শক্তি নির্ণয় করো। কি শক্তি বা? হ্যাঁ, গতি শক্তি নির্ণয় করো। আমরা তো বিভব শক্তি বুঝছি নাকি? এভাবে যদি আসে বিভব শক্তি বের করতে পারবা না? অবশ্যই বের করতে পারবা। দেখো গতি শক্তি, গতি শক্তি নির্ণয় করো। তাহলে এ বিন্দুতে গতি শক্তি কিভাবে বের করবা? এ বিন্দুতে গতি শক্তি নাকি? দেখো এ বিন্দুতে গতি শক্তি কি ভাইয়া? গতি শক্তি টি দ্বারা প্রকাশ করা হয়। টি এর সমান সমান কি ভাইয়া? হাফ এম বি স্কোয়ার। হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ এম হচ্ছে ভাইয়া 2, এম কত ভাইয়া? 2, এবং বি কত? দেখো এম বি স্কোয়ার, এখানে কি বি দেওয়া আছে ভাইয়া? বি দেওয়া নাই। তার মানে আমাদের একটা সূত্র আছে না ভাইয়া, বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh নাকি? 2gh। এখন দেখো এখানে আদি বেগ বলতে কি কিছু আছে? এখানে ইউ, ইউ দেওয়া নাই, তার মানে কি এটা শূন্য। যেহেতু এখান থেকে যদি পড়ে, আমাদের বুঝো গতিশক্তি কি উপর থেকে যখন নিচে পড়ে তখন সেটা হচ্ছে কি ভাইয়া? তখন সেটা হচ্ছে গতিশক্তি কাজ করে। এখন যখন উপরে উঠছে, একদম সর্বোচ্চ উচ্চতায় উঠছে, তখন কি বেগ কি শূন্য না? শূন্য না। হ্যাঁ, তার মানে তোমার বেগ হচ্ছে শূন্য নাকি? যদি শূন্য হয় তাহলে এখানে ডিরেক্ট বসে দিতে পারি শূন্য, যেহেতু এখানে আমাদের বি লাগতেছে না। বি তো আছে, শেষ বেগ শূন্য, যেহেতু এখান থেকে পড়তেছে, এটার এখন আমাদের লাগবে না। ঠিক আছে, তার মানে এটা কি সবগুলোকে একদম শূন্য হয়ে যাবে না? গুণ করলে সবগুলো শূন্য হয়ে যাবে। এখন তাহলে টি এর সমান সমান হচ্ছে ভাই শূন্য। হুম, শূন্য। এখন যদি তুমি বি বিন্দুতে বিভব শক্তি বের করতে, গতিশক্তি বের করতে চাও, কি বিন্দুতে ভাইয়া? বি বিন্দুতে। বি বিন্দুতে গতিশক্তি বের করলে টি বি সমান সমান কি হাফ এম বি স্কোয়ার। হাফ এম বি স্কোয়ার নাকি? এখন এইখানে বি বিন্দুতে যখন বিভব শক্তি বের করবা, বি বিন্দুতে উপর থেকে যখন তুমি কি নিচে আসতেছো, এটা কিন্তু গতিশক্তি। বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে তোমার গতিশক্তি হাফ এম বি স্কোয়ার না, তাহলে বি স্কোয়ার, এখানে তো তোমার শেষ আদি বেগ কত ভাই? শূন্য। শূন্য যদি হয় তাহলে থাকবে কি শুধু 2gh। তার মানে বি স্কোয়ার সমান সমান কি ভাইয়া? আমরা 2gh লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এটা কিন্তু আগের টাইমে তাহলে কেন লেখা হয়েছে না? কারণ এখানে তো তোমার বি তো তোমার শূন্য, বেগ শূন্য না, তার মানে এখানে লেখা হয়েছে না। এখানে তো শূন্য না, এখানে শূন্য না এবং কিছু দেওয়া নাই, তার মানে আমাদের কি বি স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2gh আছে। এখানে যেহেতু আদি বেগ শূন্য, তাহলে এটা কি শূন্য যদি আমরা বাদ দিই তাহলে শুধু আমরা বি স্কোয়ার সমান সমান 2gh লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। দেখো এখন হাফ এম হচ্ছে 2 এবং বি কত এখানে? সরি বি কত? বি না, সরি 2gh নাকি? 2 ইন্টু জি হচ্ছে 9.8 এবং এইচ কত ভাই এখানে? দেখো আমরা জানি গতিশক্তি যখন নিচে পড়বে, ঠিক আছে, গতিশক্তি হচ্ছে নিচে যখন পড়ে তখন হচ্ছে গতিশক্তি কাজ করে। তার মানে গতিশক্তি যদি এদিকে এতটুকু পর্যন্ত আসে, ঠিক আছে, এটা হচ্ছে ভাই 40 মিটার নাকি? এতটুকু কি ভাই বিন্দুতে কি তোমার 40 মিটার না দূরত্ব, সরি উচ্চতা 40 মিটার। তাহলে এটা কি তুমি কি 40 দ্বারা গুণ দিবা। বুঝতে পারছো? হ্যাঁ, এখানে 2 আর এখানে 2 কাটা, ঠিক আছে, তাহলে তাকে কত ভাইয়া? 2 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8 ইন্টু 14 নাকি? তাহলে আছে তোমার, আসে হচ্ছে তোমার 784। 784, তার মানে টিভি হচ্ছে ভাইয়া 784। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। এখন দেখো, এখন যদি তুমি যদি সি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করো, সি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করো, তাহলে টি সমান সমান কি ভাইয়া? হাফ এম বি স্কোয়ার। ঠিক আছে, সেম কথা, বি স্কোয়ার আদি ব্যক্ত নাই এখানে, তাহলে হাফ, ঠিক আছে, এম হচ্ছে আর কি ভাইয়া? 2gh, ঠিক আছে, 2gh। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে হাফ ইন্টু এম এর মান হচ্ছে ভাইয়া 2,
ইন্টু 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। এবং এখন দেখো সি বিন্দুতে বা এইচ কত, সি বিন্দুতে এইচ কত, গতিশক্তি এখান থেকে এখান পর্যন্ত সি বিন্দুতে কত, 100 মিটার না ভাইয়া? তার মানে 100 মিটার। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। তার মানে দেখো এখানে আমরা বিভব শক্তি আমরা কি বুঝছিলাম, যে উপরে যখন ওঠে কোনো বস্তু তখন হচ্ছে বিভব শক্তি, এবং যখন নিচে নামে তখন হচ্ছে ভাই কি তোমার গতি শক্তি। বুঝতে পারছো? এই কারণে কি আমরা যখন এ বিন্দুতে বিভব শক্তি বের করছি, এ বিন্দুর উচ্চতা ধরছি কিন্তু 100, তারপর হচ্ছে তোমার 40, ঠিক আছে, তারপর হচ্ছে 0। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন দেখো গতিশক্তির ক্ষেত্রে আমরা কিভাবে উচ্চতা ধরছি, গতিশক্তি যেহেতু উপর থেকে পড়ে তখন গতিশক্তি, তার মানে এ বিন্দুতে গতিশক্তি হচ্ছে 0, এখানে হচ্ছে 0 নাকি? 0 না, হাফ এম বি স্কয়ার না, বি এর মান হচ্ছে 0, তাহলে গতিশক্তি হচ্ছে 0। তারপর হচ্ছে ভাই বি বিন্দুতে আমরা কি ধরছি ভাইয়া, 40 ধরছি। বুঝতে পারছো? এবং সি বিন্দুতে কি হবে, কারণ সবগুলা এখান থেকে এখান পর্যন্ত সব হচ্ছে তোমার 100 মিটার। বুঝতে পারছো? ওকে, তাহলে এখানে 2 আর 2 কাটা, তাই কত ভাইয়া, 2 ইন্টু 9.8 ইন্টু 100, ঠিক আছে, এটা আসে হচ্ছে ভাইয়া 1960। বুঝতে পারছো? 1960, ঠিক আছে, হ্যাঁ, 1960। এখন দেখো আমরা তাহলে গতিশক্তি সি বিন্দুতে কত পাইছি ভাইয়া, 1960 পাইছি। তাহলে আমাদের দুইটা ধাপ শেষ, যে এ বি সি বিন্দু যদি বিভব শক্তি নির্ণয় করার জন্য বলে তাহলে পারবা, এবং এ বি সি বিন্দুতে যদি তোমার গতিশক্তি নির্ণয় করার জন্য বলে তাহলে তুমি পারবা। বুঝতে পারছো? তাহলে 3 নাম্বারটা কি বলবে, যে শক্তি, 3 নাম্বার কি বলবে, যে মানে বলতে পারে আর কি, এ বি সি বিন্দুতে শক্তি সংরক্ষিত হবে কিনা, শক্তি কি ভাইয়া সংরক্ষিত হবে কিনা, শক্তি সংরক্ষিত হবে কি না। বুঝতে পারছো? আচ্ছা, শক্তি কিভাবে সংরক্ষিত হবে কি হবে না এটা কিভাবে বের করবা বলো? হ্যাঁ, শক্তি সংরক্ষিত হবে কিনা এটা কিভাবে বের করবা, যে তোমার এ বি সি তিনটা বিন্দুতে যদি শক্তির তোমার একই মান আসে, ঠিক আছে, এ বি সি বিন্দুতে সবগুলোর মধ্যে যদি শক্তি তোমার একই মান আসে তাহলে এটা হচ্ছে শক্তি সংরক্ষিত হবে, শক্তি সংরক্ষিত হবে। এবং শক্তি সংরক্ষিত সূত্র কি জানো, যদি তোমার বিভব শক্তি এ বিন্দুতে বিভব শক্তি এবং এ বিন্দুতে গতি শক্তি যোগ করবা, ঠিক আছে, একটা মান আসবে, এবং বি বিন্দুতে আবার বিভব শক্তি এবং গতি শক্তি যোগ করবা, সি বিন্দুতে আবার কি বিভব শক্তি এবং গতি শক্তি যোগ করবা, যোগ করার পরে এ বি সি সবগুলোর মান যদি একই আসে তাহলে হচ্ছে শক্তি সংরক্ষিত হয়। বুঝতে পারছো? তাহলে দেখো যে এ বিন্দুতে ঠিক আছে, এ বিন্দুতে শক্তি সংরক্ষিত হবে। আচ্ছা, এ বিন্দুতে শক্তি আর কি, এ বিন্দুতে শক্তি বের করবা, ঠিক আছে, এ বিন্দুতে শক্তি কত ভাইয়া, এ বিন্দুতে শক্তি হচ্ছে তোমার যদি ই ধরো তাহলে তোমার গতিশক্তি আর বিভব শক্তি যোগ করবা। বুঝতে পারছো? গতিশক্তি এবং বিভব শক্তি যোগ করবা, তাহলে বিভব শক্তি বিয়ে কত 1960 প্লাস বিয়ে হচ্ছে ভাই 0, তাহলে এটা কি 1960, ঠিক আছে। এবং বি বিন্দুতে শক্তি দেখো, বি বিন্দুতে শক্তি হচ্ছে তোমার ই সমান সমান কত ভাই, এটা E1 হলে এটা E2, TA প্লাস TB প্লাস DB, টিবি কত ভাইয়া, টিবি হচ্ছে 784 এবং তোমার কত 1176 এবং এটাকে যদি তুমি যোগ দাও, ঠিক আছে, এটাকে তুমি যোগ দাও তাহলে তুমি পাবো হচ্ছে 1960। বুঝতে পারছো? সি বিন্দুতে শক্তি কত ভাইয়া, সি বিন্দুতে শক্তি হচ্ছে ভাইয়া তোমার টিসি প্লাস বিসি। বুঝতে পারছো? টিসি কত ভাইয়া 1960 আর বিসি হচ্ছে ভাইয়া 0, তার মানে এটা কি 1960। বুঝতে পারছো? তাহলে দেখো এ বিন্দুতে শক্তি, বি বিন্দুতে শক্তি, সি বিন্দুতে শক্তি সেম না একদম, 1960। তার মানে এভাবে যদি একই মান হয় শক্তি, এ বি সি বিন্দুতে শক্তি যদি একই হয় তার মানে এটা শক্তি সংরক্ষিত হবে। বুঝতে পারছো? শক্তি সংরক্ষিত হবে। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। এখন তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে এটা থেকে, সেটা হচ্ছে 4 নাম্বার যে প্রশ্নটা করতে পারে আর কি তোমার, সেটা হচ্ছে ভাইয়া যে কোন বিন্দুতে আহ কোন বিন্দুতে তোমার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ঠিক আছে, কি বলতে পারে যে কোন বিন্দুতে কোন বিন্দুতে কোন বিন্দুতে গতিশক্তি কোন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে।
বিভব শক্তির দ্বিগুণ হবে। বুঝতে পারছো? হ্যাঁ, কোন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এখন আমরা দেখো এখানে 40 মিটার না, এখন আর এগুলো দেওয়া থাকবে না, তোমার জাস্ট 100 মিটার দেওয়া থাকবে। এখন আমরা ধরি যে এই যে এই বিন্দুটা, এটা আমরা ধরি পি। তাহলে আমরা যদি ধরি আমাদের কোন বিন্দুতে যদি বলা থাকে আমরা তো জানি না, তার মানে আমরা একটা বিন্দু ধরে রাখবো, এখানে কোনো বিন্দু দেওয়া থাকবে না। এখানে আমরা ধরে রাখবো যে এখানে একটা বিন্দু দিব এবং ধরবো যে পি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। একটা তো আমাদের বলতে হবে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা একটা বিন্দু ধরবো যে পি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এখন আমরা তোমার পি বিন্দুতে বিভব শক্তি বের করব। পি বিন্দুতে বিভব শক্তি বের করব। তো বিভব শক্তি কি হবে ভাই? বি সমান সমান mgh নাকি m হচ্ছে 2 আর g হচ্ছে 9.8 এবং h কত ভাই? দেখো বিভব শক্তি আমরা যখন একটা বস্তুকে উপরে দেই তখন কি বিভব শক্তি কাজ করে। তার মানে এইখান থেকে এই পি বিন্দু পর্যন্ত হবে হচ্ছে বিভব শক্তির উচ্চতা। বুঝতে পারছো? আমরা উপরে যখন দিই তখন বিভব শক্তি কাজ করে। তাহলে এতটুকু হচ্ছে তোমার বিভব শক্তির উচ্চতা। তাহলে বিভব শক্তির উচ্চতা কত ভাইয়া? x। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা এখন তুমি এটাকে তুমি ক্যালকুলেশন করো তাহলে আসবে হচ্ছে তোমার এই 19.6, ঠিক আছে, আর সাথে সাথে আছে হচ্ছে তোমার এক্স। বুঝতে পারছো? তাহলে পি বিন্দুতে বিভব শক্তি কত ভাইয়া? 19.6। তাহলে পি বিন্দুতে গতিশক্তি কত হবে? পি বিন্দুতে গতিশক্তি হচ্ছে ভাইয়া যে টি সমান সমান হাফ এম বি স্কোয়ার নাকি এম বি স্কোয়ার। এখন এম বি স্কোয়ার এখানে তো বি এর মান দেওয়া নাই, বি এর মান দেওয়া আছে ভাইয়া? নাই। তার মানে আমরা এখানে কি করব? হাফ এম বি স্কোয়ার মানটা যে আমরা যে আগে বসাইছি এটা কি ছিল? 2gh নাকি? তাহলে এখানে 2gh বসাইবা। বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখানে কি হবে? হাফ এম এর মান হচ্ছে 2 এবং এখানে 2 ইনটু জি এর মান হচ্ছে 9.8 এবং এইচ এর মানটা কোনটা হবে বলো? আমরা কি জানি যখন উপর থেকে কোনো বস্তু পড়ে তখন সেটা গতিশক্তিতে কাজ করে। তার মানে আমরা উপর থেকে ধরবো, উপর থেকে পি বিন্দু পর্যন্ত ধরবো। তাহলে উপর থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব উচ্চতা কত ভাইয়া? 100 মাইনাস এক্স না ভাইয়া? তাহলে 100 মাইনাস এক্স। বুঝতে পারছো? এই যে 2 কাটা, এখানে তারিখ হচ্ছে তোমার 19.6। হ্যাঁ, 19.6 এবং সাথে তারিখ কত ভাইয়া? 100 মাইনাস এক্স। 100 মাইনাস এক্স না ভাইয়া? হ্যাঁ, আচ্ছা এখন যদি 100 মাইনাস এক্স হয় তাহলে এখন আমাদের কাজটা কি হবে ভাইয়া? এটা যেহেতু ব্র্যাকেটের ভিতরে আছে তার মানে আমরা প্রথমে এটা দিয়ে এটা গুণ দিব, তারপর এটা দিয়ে আমরা এটা গুণ দিব নাকি? হ্যাঁ, আচ্ছা এখন যদি আমরা 19.6 কে যদি 100 দ্বারা গুণ করি, 19.6 ইন্টু 100, ঠিক আছে, তাহলে 1960, ঠিক আছে, কত হবে ভাইয়া? 1960 এবং এটা হচ্ছে তারপরে কি মাইনাস, তারপরে মাইনাস 19.6 সাথে হচ্ছে ভাইয়া এক্স। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা এখন আমরা বিভব শক্তি পাইছি 19.6 এক্স আর এখানে পাচ্ছে হচ্ছে তোমার 19.6 না? আচ্ছা এখন দেখো আমাদের মেইন কাহিনী হচ্ছে, দেখো এখন এটা কিন্তু আমরা গতিশক্তি পাইছি, বিভিন্ন গতিশক্তি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি বলতে পারি? শর্ত মতে আমরা এখন সত্য মতে বলবো যে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। গতিশক্তি কত? বিভব শক্তির দ্বিগুণ হবে। 2 ইন্টু কি ভাইয়া? 2 ইন্টু তোমার 2 ইন্টু বি নাকি? 2 ইন্টু বি না ভাইয়া? হ্যাঁ, যেহেতু আমাদের বলছে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে কোন বিন্দুতে, বুঝতে পারছো? আমরা কিন্তু বলছি যে এক্স পি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে পি বিন্দু বিভব শক্তি বের করছি এবং তোমার গতিশক্তি বের করা হয়েছে। তাহলে এখন আমরা গতিশক্তির প্রশ্ন মতে লিখছি আর কি, শর্ত মতে লিখছি। শর্ত মতে কি গেছে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে গতিশক্তি কত পাইছি? 1960 মাইনাস 19.6 আর এদিকে হচ্ছে 2 ইন্টু বি এর মান কত পাইছি ভাইয়া? 19.6 এক্স। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা এখন দেখো 19.6 এক্স আছে। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো, আচ্ছা
এখন যদি তুমি এটাকে ভাগ দাও, দেখো 2 ইন্টু 19.6, ঠিক আছে, তাহলে 39.2, তাহলে এদিকে থাকে কত ভাইয়া 39.2, ঠিক আছে, 39.2x 2x, বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে কত থাকে, এখানে থাকে হচ্ছে ভাইয়া 1960 মাইনাস 19.6x, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি এইটাকে দেখো, আমরা এই এক্স এক্স একসাথে করবো, এক্স 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 যদি একসাথে করি তাহলে 1960 সমান সমান 39.2x, আর এটা মাইনাস ছিল দিকে হচ্ছে প্লাস, তাহলে 19.6x, বুঝতে পারছো? তাহলে 1960 সমান সমান কত আসে 39.2, ঠিক আছে, 39.2 প্লাস 19.6 সমান সমান হচ্ছে 58.8, কত আসে ভাই 58.8, বুঝছো? হ্যাঁ, তার মানে এখানে আমরা কি বের করবো, এক্স বের করবো। যদি এক্স এর দ্রুততা বের করতে পারি তাহলে এটা তো আমরা পি বিন্দুতে কোন বিন্দুতে গতিশক্তি শক্তি সমান হবে এটা তো পাবো নাকি? হ্যাঁ, আচ্ছা, আমাদের মেন হচ্ছে কিন্তু এক্স বের করা। তাহলে আমরা যদি এটা এই পাশে আনি তাহলে এক্স সমান সমান হচ্ছে হবে তোমার 1960 আর হচ্ছে 58.8। হ্যাঁ, এখন 1960 কে যদি আমরা 58.8 দ্বারা ভাগ দিই, ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 33.33, তার মানে 33.33 মিটার উচ্চতায় আমাদের কি গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, বুঝতে পারছো? ওকে, এখন দেখো এই টাইপের আর ম্যাথ নেই ভাইয়া, এগুলোই পাবা। হ্যাঁ, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার কর্মদক্ষতা, একটা সূত্র আছে, সূত্রটার আগে আমরা একটু বুঝে নিই, ঠিক আছে? ধরো একটা বাতিতে মানে আমাদের যে বাল্ব আর কি, এগুলা একটা বাতিতে তোমার তাপ শক্তি খরচ করে, ঠিক আছে, তাপ শক্তি খরচ করে হচ্ছে ভাইয়া 100 জুল, বুঝতে পারছো? তাপ শক্তি খরচ করে হচ্ছে 100 জুল, এবং আলো উৎপন্ন করে খরচ করে হচ্ছে 100 জুল, ঠিক আছে, এবং আলো উৎপন্ন করে হচ্ছে তোমার 80 জুল, আলো উৎপন্ন করে হচ্ছে 80 জুল। এই যে শক্তি খরচ করছে এটা হচ্ছে ভাইয়া প্রদত্ত শক্তি, এটা কি ভাইয়া প্রদত্ত শক্তি, বুঝতে পারছো? প্রদত্ত শক্তি। আর এটা হচ্ছে ভাইয়া কার্যকর শক্তি, এটা কি ভাইয়া কার্যকর শক্তি। হ্যাঁ, কার্যকর শক্তি। এখন অপচয় কতটুকু হয়েছে, শক্তির অপচয় কতটুকু হয়েছে ভাইয়া? শক্তির অপচয় হচ্ছে তোমার এই যে আমাদের যে পদার্থ শক্তি থেকে কার্যকর শক্তি বাদ দাও তাহলে তো আমাদের তোমার শক্তির অপচয় পাইতেছ নাকি? তাহলে 20 জুল। হ্যাঁ, তার মানে শক্তির অপচয় হচ্ছে ভাইয়া কত ভাইয়া 20 জুল। হ্যাঁ, এখন আমাদের যে কর্মদক্ষতাকে ভাই ইটা দ্বারা প্রকাশ করে, কর্মদক্ষতা কি দ্বারা প্রকাশ করা হয়? এই যে এন এর মতো দেখতে, এটা হচ্ছে ভাই ইটা, এটা কি বলে ভাইয়া? এটা কি বলা হচ্ছে ইটা, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, কর্মদক্ষতা সূত্র কি ভাইয়া? কার্যকর শক্তি, ঠিক আছে, এই যে কার্যকর শক্তিটা, হ্যাঁ, যে আলো উৎপন্ন করছে এটা হচ্ছে কার্যকর শক্তি। হ্যাঁ, এবং তাপ শক্তি যে খরচ করছে এটা হচ্ছে ভাই প্রদত্ত শক্তি, এটা কি ভাইয়া? এটা হচ্ছে প্রদত্ত শক্তি, এটা কি প্রদত্ত শক্তি ইন্টু 100%, বুঝতে পারছো? এবং কার্যকর শক্তি কত? কার্যকর শক্তি হচ্ছে ভাইয়া 80, আর প্রদত্ত শক্তি হচ্ছে 100, ঠিক আছে, ইন্টু 100%, 100 শুধু কাটা থাকে শুধু 80, আর এটা হচ্ছে ভাইয়া 80%, বুঝতে পারছো? তার মানে কর্মদক্ষতা কত 80% নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন তুমি এখানে আরেকটা জিনিস বোঝার আছে ভাইয়া, সেটা হচ্ছে যে তোমাদের বইয়ে দেখবা আরেক রকমের দেওয়া আছে কার্যকর শক্তি জায়গায় অন্য শক্তি দেওয়া আছে বা অন্যভাবে দেওয়া আছে। কিভাবে অন্যভাবে দেওয়া হয় দেখো, আমরা দেখো আমরা শক্তির অপচয় কিভাবে বের করছি ভাইয়া? শক্তির অপচয় শক্তির অপচয় শক্তির অপচয় বের করছি হচ্ছে তোমার প্রদত্ত শক্তি থেকে, প্রদত্ত প্রদত্ত শক্তি থেকে আমরা কার্যকর শক্তি বিয়োগ দিছি নাকি? কার্যকর শক্তি বিয়োগ দিছি, বুঝতে পারছো? এখন এই কার্যকর শক্তি যদি আমরা এদিকে আনি, ঠিক আছে, কার্যকর শক্তি যদি আমরা এদিকে আনি তাহলে এদিকে থাকবে হচ্ছে প্রদত্ত শক্তি, আর এই যে শক্তির অপচয় এদিকে প্লাস ছিল এদিকে হয়ে যাবে মাইনাস, তাহলে এটা হচ্ছে ভাইয়া শক্তির অপচয়, বুঝতে পারছো? শক্তির অপচয়।
এখন আমরা কি পাইছি, কার্যকর শক্তি পাইছি হচ্ছে শক্তির অপচয়। হ্যাঁ, এখন আমাদের যে এই যে কার্যকর শক্তি, এই জায়গার মধ্যে তোমার বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে ভাইয়া যে পদার্থ শক্তি মানে শক্তির অপচয়। বুঝতে পারছো? এখন কেন দেওয়া হয়েছে? কর্মদক্ষতা, ঠিক আছে। তাহলে এই যে আমাদের উপরে ছিল কার্যকর শক্তি, এই কার্যকর শক্তির বদলে বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে পদার্থ শক্তি মানে শক্তির অপচয়। এটা তো সেম কথা নাকি? সেম কথা না? অবশ্যই সেম কথা। তাহলে তুমি এখানে কি লিখতে পারো যে পদার্থ শক্তি, তুমি পদার্থ শক্তি মাইনাস শক্তির অপচয়, মাইনাস শক্তির অপচয়, ঠিক আছে, ইন্টু 100%। আর নিচে হচ্ছে ভাইয়া পদার্থ শক্তি বা মোট শক্তি, এক কথাই। বুঝতে পারছো? এই যেভাবে বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে এইভাবে। হ্যাঁ, তোমার এটা হচ্ছে তোমার কি কার্যকর শক্তি লিখতে পারো, এবং পদার্থ শক্তি মানে শক্তির অপচয় লিখতে পারো, দুইভাবেই হবে। হ্যাঁ, এভাবে একটু তোমার ডিটেলস ভাবে লেখা থাকে আর কি, তাহলে তোমার ম্যাথটা করতে কি সুবিধা হয়। এবং আশা করি তোমরা ম্যাথ গুলো পারবা। তারপরে আমি তোমাদের এই অধ্যায়ের উপর একটা সিকিউ সলভিং ক্লাস নিব। বুঝতে পারছো? যেমন তৃতীয় অধ্যায়ে একটা সিকিউ সলভিং ক্লাস নিছি, সেম ভাবে প্রত্যেকটা অধ্যায়ের একটা সিকিউ সলভিং ক্লাস আসবে। হ্যাঁ, এবং এটা যদি তুমি দেখো, সিকিউ সলভিং ক্লাসটা দেখো, তাহলে তোমার এই অধ্যায়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। দেখা হবে অন্য একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।